প্রথম বিষয় হচ্ছে যে সমস্ত হাসপাতালে ইনফেকশন কন্ট্রোলের প্রোটোকল আছে। কোনো হাসপাতালে এইভাবে কোনো লোক ঢুকতে পারার কথা না, ঢোকে না, এর আইন আছে। ইনফেকশন প্রিভেনশন হচ্ছে হাসপাতালের প্রথম কাজ, কিন্তু সেইটা আমাদের বাংলাদেশে কোনো হাসপাতালকে পালন করতে দেওয়া হয় না, কারণ হাসপাতালগুলি এইভাবে বাইরের ভিজিটর থেকে শুরু করে, দালাল থেকে শুরু করে, বিড়াল কুকুর থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত আছে। কারণ হাসপাতালের প্রতিরক্ষা দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি এখানে প্রতিরক্ষা দেওয়ার জন্য এপিসি মোতায়েন হবে, অনেক কিছু মোতায়েন হবে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসপাতালকে ঠিক মতো প্রতিরক্ষা দেওয়ার জন্য ঠিক মতো পুলিশ মোতায়েন করা নাই, আনসার মোতায়েন করা নাই। হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তার এবং নার্সদেরকে প্রতিদিন প্রহার করা, বিভিন্ন সময় চড়চাপড় দিয়ে বেরিয়ে যাওয়া, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখাতে পারবো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেখানে কার্ডিওলজির ডাক্তাররা বলছেন যে প্রতিদিনই তো কেউ না কেউ থাপ্পড় খাচ্ছি, আজকে কে খায় দেখা যাক। এবং তারপরে একজন লিখেছেন যে আজকে এটা ঘটে গিয়েছে, আজকে অমুকে খেয়েছেন থাপ্পড়। আপনি চিন্তা করেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে কার্ডিওলজি ওয়ার্ডের ডাক্তারদেরকে প্রতিদিন কেউ না কেউ চর মেরে যায়। এইরকম একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশন আমার কাছে আছে। এখন এইটা কেন হয়েছে বাংলাদেশে, এটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে একটা সময় বাংলাদেশে রোগী দেখতে যাওয়ার ব্যাপার ছিল, রোগী মরে যাবে, ফলে রোগীকে হরলিক্স, আঙ্গুর, কমলা, আপেল নিয়ে যেত লোকজন। রোগী খুশি হয় মৃত্যুর আগে আত্মীয় স্বজনকে দেখতে পেরেছে, আর রোগীর আত্মীয় স্বজনরা খুশি হয় যে অমুকে অমুকে আমার আব্বাকে দেখতে আসছিল। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজ ব্যবস্থা আগায় নাই। এখনো মনে করা হয় যে কেউ যদি রোগী হয় তাকে হাসপাতালে আঙ্গুর, আপেল, কমলা নিয়ে দেখতে গেলে এটা খুবই ভালো। হরলিক্স নিয়ে যায়, হরলিক্সের মধ্যে ভর্তি চিনি, কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য হরলিক্স নিয়ে যায় বার্ডেনে। এইগুলা ঘটে বাংলাদেশে। এটা আমাদের যারা জনগণ, আমার একটা ছোট প্রশ্ন আছে। জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বার্ন ইউনিটের দরজায় এসে দাঁড়িয়েছেন, কোন ডাক্তার কি সত্যি তাকে বলেন যে আপনি এখানে যেতে পারবেন না? বা মির্জা ফখরুল ইসলাম ডাক্তারের ঘাড়ে কয়টা মাথা? কিন্তু ডাক্তারের তো এটা দায়িত্ব, ডাক্তারের এটা দায়িত্ব তো তুষার ভাই, ডাক্তার তো এটা তাকে বলতে হবে। শোনেন, নিরাপত্তার অভাব থাকলে আপনি নিজেও এটা বলতে পারবেন না। আপনি যদি জানতেন, কিন্তু আপনি থাকলে তো বলতেন, কিন্তু আপনি থাকলে তো বলতেন, এখনকার ডাক্তাররা বলবে না। আমি থাকলে বলতাম, আমি একটা ব্যতিক্রম। এখনকার ডাক্তাররা না, কোন ডাক্তার এটা চিন্তা করতে পারে না, কারণ ও যদি মার খায় ওর নিজের চিকিৎসা কোথায় হবে? না, এটা আমি কেন জানতে চাইতেছি তুষার ভাই, এটা আমি কেন জানতে চাইতেছি, আমাকে ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি কথা বলবো, উনি নিজেও একজন ডাক্তার, আমি তার সাথে কথা বলবো, উনি আমাকে বলবেন ভাই আমার তো এটাকে বলে না, আমি গ্লাভস নিরাপত্তা নিয়ে ঢুকছি। মির্জা ফখরুল ইসলাম একই কথা বলবেন, মানে কি আমি মানে কোন ডাক্তার কি ওনাকে বলছেন? চাই না, উনি ডাক্তার কি বলছেন? আমি ওনার সমালোচনা করতে চাই না, কিন্তু উনি দুইবার বক্তব্য দিতে গিয়ে গরমের কারণেই হোক বা ওনার কোনো অসুস্থতার কারণেই হোক, হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণেই হোক, অথবা ক্যারোটিড আর্টারি সাপ্লাইয়ের দুর্বলতা থাকার কারণেই হোক, উনি কিন্তু পড়ে গিয়েছেন দুইবার। উনি নিজের ডাক্তার হওয়ার পরও নিজের স্বাস্থ্যের যত্ন না নিয়ে, ওই সময় কি কারণে এটা হতে পারে তার এটা বিবেচনায় না নিয়ে উনি বসে বসে বক্তৃতা দিয়েছেন। উনি একজন রাজনৈতিক নেতা হিসেবেই আসলে নিজেকে এখন চিন্তা করছেন, উনি ডাক্তার হিসেবে চিন্তা করছেন না, এবং ওই রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে উনি ওখানে গিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে একজন ডাক্তার, উনি যেটা জানেন না এটা কেউ বিশ্বাস করবে না। একজন ডাক্তার হিসেবে উনি ঠিকই জানেন যে সেটা উনি জানেন, কিন্তু কেউ ওনাকে বাধা দিয়ে, কোন ডাক্তার ওনাকে বাধা দিয়েছেন কিনা আমি এটা শুধু জানতে চাইছিলাম মির্জা ফখরুল সাহেবকে। বা এটা উনি ভালো বলতে পারবেন। আমি ওনাকে জানতে চাই জিনিসটা বলি, জি আমি আপনাকে জিনিসটা বলি, ডাক্তারের বাধা দেওয়ার কথাই না। আচ্ছা, বার্ন ইউনিটের নিচতলাতেই যে কোনো রোগী ঢুকার সময়, যে কোনো ভিজিটার বা যে কেউ ঢুকার সময় এটা বাধা দেওয়ার কথা সিকিউরিটি গার্ডের। আপনি তাকে ডাক্তার পর্যন্ত যেতে দিয়েছেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের কোথাও তার দায়িত্ব পালন করছে না। এই স্বাস্থ্য উপদেষ্টার ওইখানে দাঁড়ায় থাকার কথা ছিল, এই স্বাস্থ্য উপদেষ্টা বলে দেওয়ার কথা ছিল যে আপনারা কেউ দেখতে যাবেন না। নিচতলায় দাঁড়িয়ে স্বাস্থ্য উপদেষ্টার অন্যদেরকে আটকানোর কথা। স্বাস্থ্য উপদেষ্টা কই ছিলেন? আচ্ছা, ডাক্তারকে যে বলেন ডাক্তার মাইর খাবে 2 দিন পরে, ডাক্তারেরও বউ বাচ্চা আছে, এটা আপনি একটা পয়েন্ট রাইট, এটা একটা পয়েন্ট পয়েন্ট যে ডাক্তারের কাজ পর্যন্তই তার যাওয়ার কথা না। আমি একটু তুষার আপনাকে থামাই, আমি ডক্টর আবু আলম শহীদ খানকে জানতে চাই। ডক্টর আবু আলম শহীদ খান, এই যে মানে স্বাস্থ্য প্রশাসন বলে একটা ব্যাপার আছে, স্বাস্থ্যের প্রোটোকল মানে চিকিৎসা প্রোটোকল তো জীবন মৃত্যুর ব্যাপার। এই ক্ষেত্রে এইটা কেন, মানে অনেক দর্শক এটা বলতে পারেন যে আপনারা এটা এত সমালোচনা করতেছেন, অবশ্যই সমালোচনা করবো ভাই। যে কোনো জায়গায় এলো ঘর পুড়লে আলু পোড়া খাইতে আসে কয়টা লোক, এটা মানেটা কি আসলে? এটা কই, এই প্রশ্নটা কোথায় আসলে? এটা তো এখন দেশের রীতি হয়ে গেছে, এবং এটা তো হলো আপনি রাজনৈতিক পয়েন্ট কাউন্ট করার জন্য। আপনি না গেলে আপনার রাজনীতিতে পয়েন্ট কমে যাবে। কিন্তু আপনি নিজেও জানেন এটা শুধু ডাক্তার হওয়ার দরকার নেই, এটা যে কোনো নাগরিক বা যে কোনো রাজনৈতিক নেতা বা যে কোনো ব্যক্তি পরিবারের সবাই জানে যে আমরা একটা বার্ন ইউনিট কিংবা আরো সেন্সিটিভ ইউনিট যেগুলোতে আছে হসপিটালে আমাদের যাওয়ার একটা রেস্ট্রিকশন আছে, এবং আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুযায়ী আমাদেরকে যেতে হবে। তারপরে এই যে আমাদের যে নিরাপত্তাহীনতা এবং আমাদের লোকজনের যে স্বাধীন ভাব
এবং এই যে প্রেশার গ্রুপ, মব, এসব হওয়ার পর কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের পক্ষে আর এগুলো কন্ট্রোল করা সম্ভব না। এইটা কন্ট্রোল করতে হলেও এটাও তো উপদেষ্টা যে সরকার আছে, যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, এটাও তো একটা সংস্কার। আপনি এই সংস্কারটা করেন না ভাই, তাহলেও তো মনে হবে যে আপনি একটা সংস্কার করলেন। এখন পর্যন্ত কোনো সংস্কার দেখি নেই। তো এটা আজকের এই আলোচনার মধ্য দিয়ে সংস্কার এটা হতে পারে যে এই হসপিটালে বা কোনো একটা চিকিৎসা কেন্দ্রে কোনোভাবে মানুষজন এইভাবে ঢুকতে পারবে না এবং ঢোকার অনুমতি দেওয়া হবে না, এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তো এটা তো করতে পারে, করা উচিত। এখন স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন, কি করছেন, কিভাবে দেখছেন জিনিসগুলোকে, এগুলো তো সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। সারা দেশেই তো আপনি ডাক্তার বলেন, শিক্ষক বলেন, আইনজীবী বলেন, জাজ বলেন, সচিবালয়ের কর্মকর্তা বলেন, পুলিশ বলেন, সকলের উপরে তো চড়াও এক ধরনের মপতন্ত্র, এবং সকলেই এখন ভয়ে অস্থির কখন তার কি হবে। এই যে আপনি শিক্ষা সচিবকে যে অবমুক্ত করা হলো বা সরিয়ে দেওয়া হলো, এটা দিয়ে আপনি কি মেসেজ দিলেন? যে আমাদের ইচ্ছা হলে আমরা যে কাউকে সরিয়ে দিব, তারপর আমরা একটা যুক্তি দিব। ওনাকে বলেছিলাম, উনি কথা শুনে নেই। ও কি সুন্দর যুক্তি! তো এটার ফলে তো আপনি পুরা সচিবালয়, মানে পুরা সিস্টেমে আপনি একটা প্যানিক সৃষ্টি করছেন, প্যানিক ছড়িয়ে দিচ্ছেন। রাইট। তুষার ভাই, আমি আরেকটা বিষয় আপনার একটু প্রশ্ন করতে চাই। আপনি অনেকদিন ধরে হচ্ছে ব্লাড ব্যাংক বা সন্ধানী যখন প্রথম হয়েছে, তার আগে যখন ব্লাড ব্যাংক ছিল সেগুলির সাথে আপনি জড়িত। আমাদের আসলে যেটাকে ব্লাড ব্যাংক বলে, সেটার আসলে অবস্থাটা আসলে কি? আমরা কালকে এই যে অনেক লোক হাসপাতালে গেছে, এটা একটা বড় কারণ, কিন্তু তারা রক্ত দিতে গেছে। কারণ অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আহ্বান জানিয়েছেন যে রক্ত দিতে হবে, আপনারা যে যেমনি পারেন সেখানে গিয়ে আসলে রক্ত দেন। এইটার কারণটা কি? মানে আমাদেরকে আসলে ব্যাংকে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার মতো রক্ত থাকে না, তারপর আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা বলা, নাকি ব্যাপারটা এরকম? কারণ আমি কালকে খোঁজ নিয়ে জেনেছি কয়েক হাজার মানুষ সেখানে শুধু রক্ত দিতে গিয়েছেন, অনেক হাসপাতালের অনেক জায়গায় কয়েক হাজার, এটা বেশি হইতে পারে। আমি একটু আপনাকে জিনিসটা ব্যাখ্যা করি। এটা একটা টেকনিক্যাল ব্যাখ্যা। প্রথম হচ্ছে যে মানুষ আসলে উৎসাহে চলে যায়, মানুষ কিছু করতে চায়। তো সাধারণ মানুষ কি করতে পারে? রক্ত দিতে পারে অথবা কিছু টাকা দিতে পারে। তো তারা রক্ত দিয়ে আরো তাদের এই ভালোবাসা বা মনে করেন যে তাদের যে কন্ট্রিবিউশন সেটা করতে চায়। এটা খুব একটা খারাপ কিছু না। আর রক্তের প্রয়োজন হয়, বার্ন ভিকটিমকে আসলে সরাসরি রক্ত দেয় না, প্লাজমা দেয়, বা অনেক সময় ভিন্ন ভিন্ন রক্তের যে কণিকা আছে সেগুলো দিতে হয়। এটা ডিসাইড করেন ডাক্তাররা। এগুলিকে আলাদা করতে হয়, রক্ত থেকে আলাদা করতে হয়। তো ফলে বার্ন ভিকটিমকে কি দেওয়া হবে এটা ডাক্তাররা সিদ্ধান্ত নেন। আমাদের যে ব্লাড ব্যাংক আছে, যেগুলো সরকারি ব্লাড ব্যাংক, সেগুলো কিন্তু সায়েন্টিফিক ব্লাড ব্যাংক, এবং সেখানে মোটামুটি রক্তের মজুদ থাকে, একেবারে থাকে না, ঠিক আছে, রক্তের মজুদ থাকে। কিন্তু এই ধরনের ক্রাইসিস মোমেন্টে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয়, সেই পরিমাণ রক্ত আসলে কোনো ব্যাংকে রাখাটা ফিজিবল না। কেননা আপনার সাধারণ সময় 500 ব্যাগ ব্লাড দরকার হয় মনে করেন, এই সময় দরকার হচ্ছে 1500 ব্যাগ। কিন্তু সাধারণ সময়ের জন্য 500 ব্যাগে রাখা ঠিক আছে, কিন্তু সবসময় ইমার্জেন্সির জন্য 1500 ব্যাগ ব্লাড রেখে দিলে ব্লাড কিন্তু নষ্ট হয়। ব্লাড কিন্তু পচনশীল দ্রব্য, এটা রেখে দেওয়া যায় না অনেকদিন পর্যন্ত। তাই এটার একটা ম্যানেজমেন্ট আছে, এবং ঢাকা মেডিকেল কলেজে একটা বিভাগই আছে এই ব্লাড ব্যাংক, ব্লাড বিষয়ক। ফলে ঢাকা মেডিকেল এবং ইভেন বার্ন ইউনিটে অত্যন্ত আধুনিক ব্লাড ব্যাংক আছে, এবং সেখানে এগুলো করার সুযোগ সুবিধা তাদের আছে। বিষয়টা হচ্ছে যে কার কি গ্রুপের ব্লাড লাগবে এটাও কিন্তু চাহিদা অনুযায়ী আনতে হয়। যখন এরকম সবাই মিলে ব্লাড দিতে চলে যায়, তখন যেই গ্রুপগুলি বেশি, ও বি, এইগুলির অনেক রক্ত চলে আসে। কিন্তু যেগুলির নেগেটিভ ব্লাড কিংবা ধরেন এবি, এই ধরনের ব্লাড যেগুলো কম পাওয়া যায়, এগুলা কিন্তু কম আসে। তাই ব্লাড দিতে গেলে আসলে চাহিদা অনুযায়ী ব্লাড দেওয়াটাই জরুরি। আমাদের দেশের যে ম্যানেজমেন্টটা নাই, সেটা হচ্ছে ব্লাড ডোনারদের একটা ডেটাবেস, একটা সেন্ট্রাল ডেটাবেস নাই। সন্ধানীর একটা ডেটাবেস আছে, বাঁধন নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের আছে, রেড ক্রিসেন্টের একটা ডেটাবেস আছে, কারা অ্যাক্টিভ ব্লাড ডোনার আর কারা এখন আর অ্যাক্টিভ ব্লাড ডোনার না, তাদের বয়স অনেক হয়ে গিয়েছে, তারা এখন আর ব্লাড দিতে পারছেন না। যেমন আমি আমার জীবনের প্রথম ব্লাড দেওয়া এবং চোখ দান করা একসাথে করেছি 18 বছর হওয়ার সাথে সাথে। এটার জন্য আমাকে কেউ বলতে হয় না, সবাই তো আর এইভাবে যায় না। কিন্তু তুষার ভাই, ম্যানেজমেন্টটা হইলো ব্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে যে আপনি আসলে ব্লাডটা একটা নির্দিষ্ট, মানে এটা একটা হাসপাতালের সাথে লাগোয়া ব্লাড ব্যাংকে আসলে কেউ ব্লাড দিতে এরকম আহ্বান জানায় না। তার